জীবনে এমন কিছু অদৃশ্য শিকল আছে যা মেয়েদের শুধু আটকে রাখে না, তিলে তিলে শেষও করে দেয়। আজকে আমরা এমন একটি কোরিয়ান সিনেমা নিয়ে কথা বলবো যা কোটি কোটি মানুষকে কাঁদিয়েছে। এটি একটি কোরিয়ান হিট উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি, যার নাম কিম জি ইয়াং, বর্ন 1982। আমি এই গল্পটি একজন নারীর দৃষ্টিকোণ থেকে তোমাদের কাছে তুলে ধরব, কারণ এই গল্পটা প্রত্যেকটি নারীর জীবনের প্রতিচ্ছবি। এই ভিডিওতে আমরা দেখব কিম জি ইয়াং নামের একজন সাধারণ মেয়ের জীবনে ঘটে যাওয়া একের পর এক ঘটনা, যা তাকে ধীরে ধীরে এক কঠিন মানসিক অসুস্থতার দিকে ঠেলে দেয়। সে কিভাবে লড়ল এই সমাজের বিরুদ্ধে, কিভাবে খুঁজে ফিরল নিজের অস্তিত্বকে, এই সব প্রশ্নের উত্তর পাবে এই গল্পে। কিম জি ইয়াং 80-র দশকে জন্মানো আর সব কোরিয়ান মেয়ের মতোই একজন। মাঝবয়সে সে হয়ে ওঠে একজন পূর্ণকালীন গৃহিণী, শ্বশুর শাশুড়ির প্রতি শ্রদ্ধাশীল, স্বামীর যত্নশীল আর সন্তানদের শিক্ষায় নিয়োজিত। জি ইয়াং এক সাধারণ জীবন কাটায়, কিন্তু সম্প্রতি জি ইয়াং যেন একটু অন্যরকম হয়ে গেছে। তার স্বামী ছাড়া আর কেউ তার এই পরিবর্তনটা খেয়াল করেনি। আসলে কি হয়েছে জি ইয়াংয়ের সাথে? কোরিয়ার ঐতিহ্যবাহী উৎসবের দিন ঘনিয়ে আসে। উৎসবের দিনে প্রতিটি পরিবার পূর্বপুরুষদের পূজা করতে নিজ নিজ শহরে ফিরে যায়। জি ইয়াংও তার স্বামীর সাথে শ্বশুর বাড়িতে যায়। পুত্রবধূ হিসেবে এটাই তার দায়িত্ব। ছুটির দিনে খাবার তৈরি করা সবসময় কঠিন। জি ইয়াংয়ের স্বামী দাইকিন তাকে থালা ধোয়ার কাজে সাহায্য করতে চায়, কিন্তু তার শাশুড়ির চোখে একজন পুরুষকে রান্নাঘরে পাঠানো মানে জি ইয়াং তার পুত্রবধূ হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। জি ইয়াং আতঙ্কিত হয়ে বোঝাতে চেষ্টা করে যে বাড়িতে সে তার স্বামীকে ঘরের কাজ নিয়ে চিন্তা করতে দেয় না। পরের দিন সে ভোরবেলায় উঠে সাহায্য করতে গিয়েছিল, কিন্তু শাশুড়ির উদাসীন মনোভাব দেখে সে মন খারাপ করে। এরপর যখন দাইকিনার বোন বাড়ি ফেরে, তখন শাশুড়ির ব্যবহার 180 ডিগ্রি ঘুরে যায়। তিনি তার মেয়েকে বাবা মায়ের বাড়িতে ফিরে এসে বিশ্রাম নিতে দেন। পরিবারটি তখন আনন্দে একসঙ্গে বসে, আর জি ইয়াং একজন বাইরের মানুষ হিসেবে রান্নাঘরের এক কোণে প্রায় ভুলেই যায়। ঠিক এই মুহূর্তে জি ইয়াং হঠাৎ করে অন্য একজন হয়ে ওঠে। জি ইয়াংয়ের একটা মানসিক অসুস্থতা ছিল। সে মাঝে মাঝে হঠাৎ করে পরিচিত একজন মহিলাতে রূপান্তরিত হতো, হয় তার মা অথবা তার বোন, এমনকি একজন সহকর্মী বা ঘনিষ্ঠ বন্ধুও হতে পারত। সে তাদের কণ্ঠস্বরে কথা বলতো এবং কাজ করত, আর পরে কিছুই মনে করতে পারত না। এবার জি ইয়াং তার মা হয়ে গেল। দাইকিন ভয় পেয়েছিল যে জি ইয়াং তার অসুস্থতা সম্পর্কে জানলে সে উত্তেজিত হবে, তাই সে এতদিন ধরে এটা গোপন রেখেছিল। তার স্ত্রীর উন্মাদনার বিব্রতকর দৃশ্যের মুখোমুখি হয়ে দাইকিন কেবল তাড়াহুড়ো করে জি ইয়াং এবং বাচ্চাকে নিয়ে চলে যেতে পারে। পরে সে গোপনে জি ইয়াংয়ের অসুস্থতা সম্পর্কে তার মাকে জানায় এবং তাকে গোপন রাখতে অনুরোধ করে। দাইকিন এবং জি ইয়াং রাতের বেলায় জি ইয়াংয়ের নিজ শহরে ফিরে যায়। তার বাবা মায়ের বাড়িতে ফিরে আসা জি ইয়াংকে শিথিল করে। সে ধীরে ধীরে তার জ্ঞান ফিরে পায় এবং তার শৈশবের কথা মনে পড়ে। সেই সময় তার মা তার চেয়েও বেশি পরিশ্রমী ছিলেন, কিন্তু তাকেও আরও বেশি অন্যায় সহ্য করতে হয়েছিল। জি ইয়াংয়ের একটি বোন এবং একটি ভাইও ছিল। ভাইটি ছিল সবচেয়ে প্রিয়। দাদি যখন বেঁচে ছিলেন, তখন তিনি প্রায়শই মাকে অপছন্দ করতেন, শুধুমাত্র একটি ছেলে জন্ম দিতে না পারার জন্য। তিনি বলতেন যে কম ছেলে জন্ম দিলে বৃদ্ধ বয়সে তার যত্ন নেওয়ার কেউ থাকবে না। কিন্তু দাদির 4টি ছেলে ছিল, আর এই পরিবারে দাদির প্রকৃত যত্ন নেওয়ার ব্যক্তি ছিলেন কেবল মা, যে একজন পুত্রবধূ হিসেবে কাপড় ধুতো এবং রান্না করত। তখন ছোট জি ইয়াং বলেছিল যে সে তার মায়ের প্রতি তার কর্তব্য পালন করবে, কিন্তু দাদি তখনও পুরানো কথা বলছিলেন, যে মেয়েদের বিয়ে দেওয়া মানে তাদের জল ছিড়িয়ে দেওয়া। একই টেবিলে বসে থাকা নানি তার মেয়ের অন্যায় সহ্য করা দেখেও কেবল দাদির কথায় সাই দিতে পারতেন। স্মৃতি থেকে বাস্তবে ফিরে জি ইয়াং সম্পূর্ণ ভুলে গিয়েছিল সে তার শ্বশুর বাড়িতে কি ঘটেছিল। যদিও সে লক্ষ্য করেছিল যে সে প্রায়শই ভুলে যেত, কিন্তু সে এটাকে গর্ভাবস্থার একটি স্বাভাবিক ঘটনা বলে মনে করত। জি ইয়াং যথারীতি তার স্বামীকে কর্মস্থলে পৌঁছে দেয়। তার স্বামীর উদ্বিগ্ন কালিঙ্গনের মুখোমুখি হয়ে সে এটাকে কেবল একটি কৌতুক হিসেবে মনে করত। প্রতিদিন সকালে জি ইয়াংয়ের জন্য এটি রাতের খাবারবিহীন যুদ্ধের মতো ছিল। তার স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পরেই তাকে কেবল কান্নাকাটি করা তার মেয়েকে কিন্ডারগার্টেনে নিয়ে যেতে হয়েছিল। কিন্ডারগার্টেনে যাওয়ার পথে জি ইয়াং প্রায়শই কিছু অফিস কর্মীর সাথে দেখা করত, যা তাকে অজান্তেই মনে করিয়ে দেয় যে সেও একসময় কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করত। কয়েক বছর আগে যখন জি ইয়াং প্রথম কাজ শুরু করেছিল, তার কাজের ক্ষমতা যতই শক্তিশালী হোক না কেন, ভালো প্রকল্পগুলো
টেবিলগুলো সবসময় পুরুষ সহকর্মীদের জন্য সংরক্ষিত ছিল, আর মিটিংয়ের সময় জি ইয়াংয়ের মতো ছোট মহিলা কর্মীদের চা এবং জল পরিবেশনের দায়িত্ব স্বেচ্ছায় নিতে হয়েছিল। ভাগ্যক্রমে জি ইয়াংয়ের বস কিম টিম লিডার ছিলেন একজন শক্তিশালী মহিলা। পুরুষদের আধিপত্য বয়ান কোম্পানিতে সে বিনয়ী ছিলেন। তিনি প্রথম নেতা যিনি জি ইয়াংয়ের কাজের ক্ষমতাকে স্বীকৃতি দিয়েছিলেন, আর এর কারণেই টিম লিডার জি ইয়াং সবসময় জি ইয়াংয়ের হৃদয়ের প্রতিমা ছিলেন। তার তখনকার জীবনের স্বপ্ন ছিল জি ইয়াং টিম লিডারের মতো একজন দুর্দান্ত কর্মজীবী মহিলা হওয়া, কিন্তু জি ইয়াংয়ের স্বপ্ন শেষ পর্যন্ত বাস্তবতার কাছে পরাজিত হয়েছিল। পরিবারে ফিরে আসার পর একজন প্রাক্তন সহকর্মী যার সাথে তার ভালো সম্পর্ক ছিল বাড়িতে দেখা করতে আসে। জি ইয়াং টিম লিডার পদোন্নতির সুযোগ না পাওয়ায় বর্তমান কোম্পানি থেকে পদত্যাগ করে তার নিজের একটা নতুন কোম্পানি খুলেছেন। তারপর সহকর্মী জি ইয়াংকে পরামর্শ দেয় যে যদি সে আবার কাজ করতে চায় সে জি ইয়াং টিম লিডারের কাছে কাজ করতে যেতে পারে। কিন্তু এক মুহূর্ত চিন্তা করার পর সে আবার মনে করে যে একজন শক্তিশালী মহিলা হওয়া খুব কঠিন, জি ইয়াংয়ের মতো একজন ভালো মা হওয়া সম্ভবত সেই জীবনের বিজয়ী। এই কয়েকটি কথা শুনে মনে হয় সে তাকে ঈর্ষা করছে। সেই রাতে জি ইয়াং দাইলিনকে বলে যে সে একটা বেকারিতে পার্ট টাইম কাজ করতে চায়। দাইলিন জি ইয়াংয়ের মানসিক অবস্থা নিয়ে চিন্তিত ছিল, কিন্তু স্পষ্ট করে বলতে পারল না। স্বামী স্ত্রীর মধ্যে সামান্য ঝগড়া হয়েছিল। এভাবে গভীর রাতে জি ইয়াং আবার তার ঘনিষ্ঠ কলেজ সিনিয়র হয়ে গেল। এই সিনিয়র গত বছর সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল। জি ইয়াং তার সিনিয়রের কণ্ঠে তার স্বামীর প্রতি তার মনের কথা বলল, যা দাইলিনকে আরও দুঃখিত করে তোলে। সে সবসময় মনে করে যে সে তার স্ত্রীর যত্ন নিতে পারেনি, তাই জি ইয়াংয়ের মানসিক প্রবলেম হয়েছে। পরের দিন দাইলিন জি ইয়াংকে মানসিক পরীক্ষা করার জন্য জোর করে, কিন্তু জি ইয়াং পরীক্ষার খরচ খুব বেশি হওয়ায় চিকিৎসা গ্রহণ করেনি। সে মনে করত যে সে পরিবারের জন্য কিছু অন্ন সঞ্চয় করেছে, কিন্তু জি ইয়াং তার মুখে কিছু বলতে পারছিল না। এভাবে দাইলিন জি ইয়াংকে ডাক্তার দেখানো রাজি করানোর কোনো কারণ খুঁজে পেল না। জি ইয়াং তখনও একটা কাজ খুঁজতে চাইছিল, তবে প্রাক্তন কোম্পানিতে একটা গোপন ক্যামেরায় ছবি তোলার ঘটনা ঘটে যা জি ইয়াংয়ের পদক্ষেপকে আবার বাধাগ্রস্ত করে। কথিত আছে যে কেউ 3 তলার মহিলা টয়লেটে একটি পিনহোল ক্যামেরা স্থাপন করেছে, আর পুরুষ সহকর্মীরা তারা কেবল মহিলা সহকর্মীদের ছবি একে অন্যের সাথে শেয়ার করেনি, তারা অ্যাডাল্ট ওয়েবসাইটেও ভিডিওগুলি আপলোড করেছে। কিন্তু কোম্পানি তার সম্মান রক্ষার্থে পুলিশকে জানায়নি। অবশেষে মহিলা সহকর্মীদের মানসিক আঘাত নিয়ে হয় সহ্য করতে হয়েছিল বা পদত্যাগ করতে হয়েছিল। জি ইয়াং তার সহকর্মীদের কাছ থেকে এই খবর শুনে এক মুহূর্তে দুটি অনুভূতি তার মনে জেগে ওঠে। সে তাড়াতাড়ি পদত্যাগ করায় নিজেকে ভাগ্যবান মনে করে, আর তার সহকর্মীদের জন্য দুঃখ বোধ করে। সে তার মাধ্যমিক বিদ্যালয়ের কথা মনে করে, যখন তাকে একজন ছেলে ছাত্র দ্বারা হয়রানি করা হয়েছিল। তখন তার বাবার প্রথম কথা তাকে সান্ত্বনা দেওয়া ছিল না, বরং জি ইয়ংকে দেরিতে বাড়ি ফেরার জন্য তিরস্কার করা হয়েছিল। স্কার্ট খুব ছোট পরায় এবং ছেলে ছাত্রের দিকে হাসা উচিত নয় বলে বকাঝকা করা হয়েছিল। এই অতীত জি ইয়ংয়ের থেকে অনেক দূরে ছিল, কিন্তু এখন সবকিছু এতটাই স্পষ্ট মনে হচ্ছে। সে এখনও জানে না যে তার ভুল কোথায় ছিল। সপ্তাহান্তে জি ইয়ং তার মায়ের জন্মদিন উদযাপন করতে বাড়িতে ফিরে যায়। অর্ধেক পথে সে টয়লেটে যেতে চেয়েছিল, কিন্তু গোপন ক্যামেরার ছবি তোলার ঘটনা তাকে সতর্ক থাকতে বাধ্য করে। অনেক দ্বিধা করার পর সে বাড়িতে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পছন্দ করে। নিজ শহরে ফিরে আসা, তার মায়ের কাছে ফিরে আসা জি ইয়ংয়ের জন্য সবচেয়ে আরামদায়ক এবং আনন্দদায়ক মুহূর্ত ছিল। আর পরিচিত পরিবেশ তাকে আবার তার শৈশবের কথা মনে করিয়ে দেয়। ছোটবেলায় তার মা তার সাথে হোমওয়ার্ক করার সময় বলেছিলেন যে তিনি যখন ছোট ছিলেন তখন তিনি খুব ভালো ছাত্রী ছিলেন এবং একসময় শিক্ষক হবার সুযোগও পেয়েছিলেন। কিন্তু জি ইয়ংয়ের 4 মামার পড়াশোনা সমর্থন করার জন্যে তাকে পড়া ছেড়ে দিয়ে একটি পোশাক কারখানায় কাজ করতে হয়েছিল। আর জি ইয়ংয়ের প্রজন্মের কাছে তার বোন পরিবারের আর্থিক চাপ কমানোর জন্যে মূলত শিল্প পড়তে চেয়েছিল, কিন্তু শিক্ষকতা পেশায় চলে যায়। কারণ শিক্ষক হওয়া ভাই বোনদের জন্য টিউশন ফি উপার্জনের দ্রুততম উপায় ছিল। যদিও বোন এর জন্য অনুশোচনা করত না, তবে জি ইয়ং এবং তার ভাইয়ের মতে তার মা তার বড় মেয়ের প্রতি অন্যায় করার জন্য অনেক কেঁদেছিলেন। জি ইয়ং যখন কলেজ থেকে স্নাতক হয়েছিল, তার বাবা একদিকে জি ইয়ংয়ের কঠোর পরিশ্রম না করার জন্য রেগেছিলেন, অন্যদিকে জি ইয়ংকে কাজ না খুঁজে পেলে বিয়ে করার জন্য বলেছিলেন। এই কথাটি তার মায়ের সীমা অতিক্রম করে গেল। ভাগ্যক্রমে জি ইয়ং সফলভাবে একটি বড় কোম্পানিতে যোগ দেয়। তার বাবা সহ পুরো পরিবার খুশি ছিল। জীবনের এই ছোট ঘটনাটি মনে করে জি ইয়ং টিম লিডার কিমের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। টিম লিডার কিম আগে থেকেই জি ইয়ংয়ের ক্ষমতাকে খুব প্রশংসা করত। এখন স্বাভাবিকভাবেই সে তাকে তার কোম্পানিতে কাজ করতে দেখতে চায়। জি ইয়ং অনেক দিন পর এত খুশি হয়েছিল। সে একটা কেক তৈরি করেছিল এবং দাই হিয়নের সাথে সফল চাকরির উদযাপন করতে চেয়েছিল। দাই হিয়ন খুব আত্মবিশ্বাসী ছিল না,
সে তখনও তার স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ছিল, কিন্তু জি ইয়ংকে এত খুশি দেখে সে তার মেজাজ নষ্ট করতে চায়নি। দাই হিয়নের স্মৃতিতে জি ইয়ং আজ এই অবস্থায় আসার কারণ সম্ভবত সন্তান জন্ম দেবার সময় থেকে শুরু হয়েছিল। নাই হিয়ন যখনই জি ইয়ংকে তার নিজ শহরে নিয়ে যেত, পুরো পরিবার তাকে সন্তান জন্ম দেওয়ার জন্য চাপ দিত। জি ইয়ং সন্তান জন্ম দিলে তার শরীর খারাপ হয়ে যাবে এবং তার কাজ প্রভাবিত হবে মনে করে মানসিকভাবে খুব প্রতিরোধ করত। আর দাই হিয়ন তখন উদাসীনভাবে তার স্ত্রীকে বোঝাতো যে যেহেতু সবাই সন্তান জন্ম দিলে বলছে, রানো হোক বা দিল্লিতে হোক, সন্তান জন্ম দিতেই হবে, বরং এখনই একটি সন্তান জন্ম দাও যাতে তারা আর বকতে না পারে। তখন আমি তোমাকে দুধের বোতল তৈরি করতে এবং ডায়াপার পরিবর্তন করতে সাহায্য করব। এখন মনে হচ্ছে সে সত্যিই সন্তান জন্ম দেওয়াকে খুব সহজ ভেবেছিল। তার স্ত্রীকে সুস্থ করার জন্য দাই হিয়ন এমনকি চাকরি হারানোর ঝুঁকি নিয়েও জি ইয়ং এর কাজকে সমর্থন করার জন্য পিতৃত্বকালীন ছুটি নিতে সিদ্ধান্ত নেয়। ফলস্বরূপ তার শাশুড়ি এটি জানার পর অত্যন্ত রেগে যান। ফোনে তার পুত্রবধূকে তিরস্কার করতে শুরু করেন, কারণ বৃদ্ধদের চোখে একজন পুত্রবধূ পরিবারের যত্ন না নিয়ে বাইরে কাজ করা একেবারেই অসম্ভব ছিল। শাশুড়ি জি ইয়ং এর মাকে আবার ফোন করেন এবং তাকে জি ইয়ংকে বোঝানোর জন্য বলেন, কিন্তু জি ইয়ং এর মা সারা জীবন কঠোর পরিশ্রম করেছেন, তিনি কেবল তার মেয়ে যা চায় তা করতে পারুক এই আশা করেছিলেন। শাশুড়ি হতাশ হয়ে জি ইয়ং এর মানসিক সমস্যার কথা বলেন। এইবার পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। জি ইয়ং এর মা তার মেয়ের জন্য চিন্তিত হয়ে সিওলে ছুটে আসেন। তিনি তার নাতনির যত্ন নিতে সিদ্ধান্ত নেন, যাতে তার মেয়ে কোনো চিন্তা ছাড়াই কাজ করতে পারে। তার মাকে আবার নিজেকে উৎসর্গ করতে দেখে জি ইয়ং এই মুহূর্তে হঠাৎ তার নানি হয়ে গেল। সে তার নানির সেই সময়ের অনুভূতি সম্পূর্ণরূপে বুঝতে পারে এবং তার মেয়ের প্রতি তার অনুশোচনা প্রকাশ করে। তার মেয়েকে হঠাৎ অসুস্থ হয়ে পড়তে দেখে তার মায়ের হৃদয় আরও ভেঙে যায়। মা কি করবেন তা জানেন না। বাড়িতে ফিরে সে খাওয়া দাওয়া করে না, কথা বলে না, যতক্ষণ না তার বাবা আবার স্বাস্থ্যবান ছোট ছেলের জন্য এক গাদা পুষ্টির খাবার কিনে আনেন। এই মুহূর্তে তার মা অবশেষে বিস্ফোরিত হন। মায়ের কষ্ট বহু বছর ধরে জমা হয়েছিল। সে কত আশা করত যে তার মেয়েরা তার মতো হবে না। সে আশা করত যে তারা তাদের পছন্দের জীবনযাপন করতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু প্রত্যাশার বিপরীতে যায়। অবশেষে পরিবারের ব্যাপক চাপের মুখে জি ইয়ং এখনও চাকরির সুযোগ ছেড়ে দেয়, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। জি ইয়ং দাই কিউনের সাথে ঝগড়া শুরু করে, কারণ সে দাই কিউনের জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কেউ তার পাশে ছিল না। তার দুঃখিত স্ত্রীর দিকে পিছন ফিরে দাই কিউন অবশেষে জি ইয়ংকে সত্যটা বলে দেয়। দাই কিউন খুব কৌশলীভাবে কথা বলেছিল, কিন্তু এই ধরনের স্কিজোফ্রেনিয়া সদৃশ অদ্ভুত রোগ জি ইয়ং এর জন্য সত্যি একটি অপ্রত্যাশিত ধাক্কা ছিল। সে অস্ত্রসিক্ত চোখে প্রথম প্রতিক্রিয়া জানায় সে ভাগ্যবতী যে তার সন্তান এখনো ছোট, তার মা যে অদ্ভুত তা বুঝতে পারবে না। সে দাই কিউনের কাছে ক্ষমাও চায়, ভাবে যে তার স্বামী এতদিন ধরে একা কষ্ট সহ্য করেছে, নিশ্চয়ই খুব কঠিন ছিল। কিন্তু দাই কিউন জি ইয়ং এর বোঝাপড়ার পর অঝরে কাঁদতে থাকে। সে অবশেষে স্বস্তি পেল, কিন্তু তার স্ত্রীকে ভালোভাবে যত্ন নিতে না পারার জন্য আরও বেশি অনুতপ্ত হয়েছিল। পরে জি ইয়ং নিয়মিত মনোবিজ্ঞানীর কাছে যেতে বেছে নেয়। ডাক্তার জি ইয়ংকে সান্ত্বনা দেন, যতক্ষণ সে চিকিৎসকের কাছে আসতে ইচ্ছুক সেটাই নিরাময়ের শুরু। আর জি ইয়ং মনে করে যে একজন মা হওয়াও খারাপ নয়। কখনো কখনো সে কারোর মা, কখনো কখনো সে কারোর বোন। যখন সে অন্য কেউ হয় তখন সে সর্বদা অন্যের অনুভূতি সম্পর্কে চিন্তা করতে পারে। কিন্তু অসুস্থতা তো অসুস্থতাই। হঠাৎ রূপান্তরিত হওয়া এড়াতে জি ইয়ং এর খুব বেশি মানসিক ওঠানামা করা উচিত নয়, কিন্তু বাইরের লোকেরা জি ইয়ংকে কখনোই বুঝতে পারবে না। যখন তার মেয়ে ক্যাফেতে কান্না করে এবং দোকানটিকে বিশৃঙ্খল করে তোলে, জি ইয়ং পথচারীদের তাকে মা পোকা বলতে শোনে। মা পোকা একটি কোরিয়ান শব্দ, যা গৃহিণীদের উপহাস করার জন্য ব্যবহৃত হয় যারা তাদের সন্তানদের ভালোভাবে শিক্ষা দিতে পারে না। জি ইয়ং এর জন্য এটি একটি অপমান। সে পথচারীদের সাথে তর্ক করতে বাধ্য হয়, কিন্তু তাদের কাছে তার জীবন মরণ কোনো ব্যাপার ছিল না। ভাগ্যক্রমে জি ইয়ং গুরুতরভাবে মনস্তাত্ত্বিক পরামর্শ গ্রহণ করেন। তার মনকে শান্ত করার জন্য সে লেখালেখি শুরু করেন। এভাবে তার ভিতরের ক্ষত ধীরে ধীরে সেরে ওঠে। জি ইয়ং কয়েক বছর পর একজন প্রফেশনাল লেখক হয়ে ওঠেন এবং নিজের সম্পর্কে একটি বই লিখতে শুরু করেন। সন্তান লালন পালনের দায়িত্ব স্বাভাবিকভাবেই তার স্বামীর কাছে চলে যায়। জি ইয়ং একবার তার মাকে জিজ্ঞাসা করেছিল তার জন্মদিনের কথা মনে আছে। মা অবশ্যই খুব স্পষ্টভাবে মনে রেখেছেন। সেদিন চেরি ফুলগুলি বরফের মতো উড়ে বেড়াচ্ছিল। জি ইয়ং এখান থেকে তার মেয়ের কথা ভাবেন। সেদিন তার মেয়ের জন্ম হয়েছিল, সেদিন সত্যিই তুষারপাত হয়েছিল। সেও তার মায়ের মতো তার মেয়ে বড় হয়ে স্বাধীনভাবে বাঁচুক, নিজের জীবনযাপন করুক। কিম জি ইয়ং, বর্ন 1982, কোরিয়ান লেখক চোনাম জুয়ের একই নামে উপন্যাস থেকে অভিযোজিত। নায়িকা কিম জি ইয়ং এর জন্ম থেকে বর্তমান পর্যন্ত জীবনের অভিজ্ঞতা বর্ণনা করে। নায়িকার নাম কিম জি ইয়ং রাখা হয়েছে কারণ কিম জি ইয়ং
1982-তে জন্মগ্রহণকারী সমস্ত কোরিয়ান মেয়ের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত নাম ছিল। এটি দেখায় যে জি ইয়ংয়ের অভিজ্ঞতা কতটা প্রতিনিধি। চলচ্চিত্রটি কোরিয়ান মহিলাদের মুখোমুখি হওয়া বিভিন্ন ধরনের অসম আচরণ বর্ণনা করে। জি ইয়ংয়ের মায়ের প্রজন্ম তাদের আদর্শ ত্যাগ করে, কাজ করে, ভাইদের পড়াশোনা সমর্থন করে, শাশুড়ির প্রতি অনুগত হয়। জি ইয়ংয়ের প্রজন্মের কাছে যদিও অনেক বেশি উন্মুক্ত, তবুও মহিলাদের ঘরের কাজ করতে হয়, প্রয়োজনে পুরোপুরি পরিবারে ফিরে আসতে হয়, স্বামী এবং সন্তানদের পুরো যত্ন নিতে হয়। এছাড়াও জি ইয়ংয়ের মতো মহিলাদের শিকারকে দোষারোপ করার জন্য বাধ্য হতে হয়। পুরুষদের দ্বারা হয়রানির শিকার হলে অফিসে বলা হয় যে তুমি খুব অল্প কাপড় পরেছ, এত রাতে তুমি কেন বাইরে গেলে, ইত্যাদি বিভিন্ন ধরনের অভিযোগের শিকার হতে হয়। এই ধরনের হয়রানি কর্মক্ষেত্রেও চলতে থাকে। কোরিয়ার সবচেয়ে গুরুতর গোপন ক্যামেরায় ছবি তোলার শিল্প চলচ্চিত্র প্রতিফলিত হয়েছে। কোম্পানির চূড়ান্ত সিদ্ধান্ত ছিল পুরুষদের সম্মান রক্ষা করা, আর গোপন ক্যামেরায় ছবি তোলার শিকার হওয়া মহিলারা সবাই চাকরি ছেড়ে দেয়। আসলে জি ইয়ংয়ের 33 বছরের জীবনকে দেখলে এগুলো সবই হয়তো ছোট ব্যাপার। জি ইয়ং অগণিত অবহেলিত মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি কষ্টভোগীদের মধ্যে পড়ে না। তার অন্তত একজন সহায়ক মা ছিল, একজন যত্নশীল স্বামী, একজন প্রশংসাকারী বস, একজন সহানুভূতিশীল বন্ধু। কিন্তু জি ইয়ংয়ের এই সাধারণতা, এই বাস্তবতাটাই সবচেয়ে হৃদয় বিদারক। মহিলাদের জীবন পরিস্থিতি আমি প্রভাবত কখনোই সম্পূর্ণরূপে বুঝতে পারবো না, কিন্তু আমি আশা করি এই সমাজে মহিলাদের প্রতি কুসংস্কার কমবে। বন্ধুরা, এই সিনেমাটা দেখার পর আমার মনে হয়েছে কিম জি ইয়ং কেবল একজন চরিত্র নয়, সে আমাদের সমাজের হাজার হাজার নারীর প্রতিচ্ছবি। আমাদের মা, বোন, স্ত্রী, বন্ধু প্রত্যেকেই তাদের জীবনে কোনো না কোনো সময় অদৃশ্য এক লড়াইয়ের মধ্যে দিয়ে যায়। হয়তো আমরা সবসময় সেটা বুঝতে পারি না বা বুঝতে চাই না। এই সিনেমাটা আমাকে শেখালো যে একজন নারীর ছোট ছোট স্বপ্ন, তার ব্যক্তিগত স্বাধীনতা, তার আত্মমর্যাদা, এগুলোর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কতটা নিষ্ঠুর হতে পারে। আমরা অনেক সময় মনে করি যে মেয়েদের জন্য কোনটা ভালো, কোনটা মন্দ, কিন্তু তাদের কি একবারও জিজ্ঞেস করি তারা নিজেরা কি চায়? তারা কি আমাদের চাপিয়ে দেওয়া জীবন বেছে নিতে বাধ্য হচ্ছে না? আমি জানি এই পৃথিবীতে সবকিছু বদলে দেওয়া হয়তো সম্ভব নয়, কিন্তু যদি আমরা আমাদের চারপাশে থাকা নারীদের ছোট ছোট চাওয়াগুলোকে একটু সম্মান জানাতে পারি, তাদের কথা শুনতে পারি, তাহলে হয়তো জি ইয়ংয়ের মতো কাউকে আর এত কষ্ট পেতে হবে না। তাদের স্বপ্নগুলোকেও উঠতে দিই, তাদের নিজের মতো বাঁচতে দিই। আমার বিশ্বাস আমাদের সমাজ ধীরে ধীরে বদলাবে। যখন একজন মেয়ে স্বাধীনভাবে তার স্বপ্ন পূরণ করতে পারবে, নির্ভয় পথ চলতে পারবে, তখন এই পৃথিবীটা আরও সুন্দর হবে, আর আমরা সবাই মিলে সেই সুন্দর পৃথিবীর অংশীদার হতে পারবো। এই ভিডিওটা যদি তোমার মনে একটুও দাগ কেটে থাকে, তাহলে শুধু একটা কাজ করো, শেয়ার করো, যাতে আরও অনেকেই গল্পটা দেখতে পারে। ধন্যবাদ সবাইকে। পরের ভিডিওটা মিস করো না।